ফেরির ঝক্কি ছাড়াই যাওয়া যাবে কুয়াকাটা। খুলে দেয়া হলো পায়রা সেতু। উন্নয়ন ব্যাহত করতে দেশ বিরোধী অপপ্রচারে লিপ্ত একটি গোষ্ঠী, বললেন প্রধানমন্ত্রী। ধর্মীয় উস্কানির ঘটনায় ছাত্রলীগের নাম আসায় বিব্রত আওয়ামী লীগ। আদর্শচ্যুত হলে ব্যবস্থা, তৃণমূলের ব্যর্থতার দায় নিতে হবে দলকেই, বলছেন বিশিষ্টজনরা। সম্প্রতি বিনষ্টে জড়িত আওয়ামী লীগ সিলেট ও সুনামগঞ্জে কর্মসূচিতে অভিযোগ মির্জা ফখরুলের। নেতারা বললেন, জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নিতেই ষড়যন্ত্র। দেখছিলেন শিরোনাম। জনপদের সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এখন থেকে ফেরির ঝক্কি ছাড়াই সহজে যাওয়া যাবে সমুদ্র শহর কুয়াকাটায়। পায়রা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে বরিশালের সঙ্গে পটুয়াখালীর নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগ শুরু হলো। এতে দক্ষিণাঞ্চলের 6 জেলার অর্থনৈতিক চিত্র পাল্টে যাবে, এমন আশায় এখন ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন স্থানীয়রা। মাহমুদুল নবীর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফেরদাউস সোহাগ। ফেরি পারাপারের ঝক্কি আর নেই, সহজেই চলে যাওয়া যাবে সমুদ্র শহর কুয়াকাটায়। দক্ষিণাঞ্চলবাসীর বাঁধ ভাঙা উচ্ছ্বাসটা তাই একটু বেশি। প্রধানমন্ত্রীর উদ্বোধনী ঘোষণার পরপর অসংখ্য মানুষ সেতুতে প্রবেশ করে। সেতু দিয়ে চলছে যানবাহন। এক সময় যা ছিল স্বপ্ন তা এখন বাস্তব। 1996 সালে পটুয়াখালী একটি ব্রিজ হয়েছে এবং আমরা দ্বিতীয় ব্রিজ পেলাম লেবুখালীতে, এবং এইটা আমরা খুব উপকৃত হয়েছি। আমরা অত্যন্ত আনন্দিত। লেবুখালী ব্রিজ হয় আমাদের যাতায়াত ব্যবস্থা এবং সময় সাশ্রয় হবে। এখানে দীর্ঘ যানজট হইতো, এখন আর কোনো যানজট হবে না। আমরা অল্প সময়ের ভিতরে কুয়াকাটা ঢাকা পৌঁছে যেতে পারবো। বরিশাল পটুয়াখালী মহাসড়কের পায়রা নদীর উপর লেবুখালী এলাকায় সেতুটি বানাতে খরচ হয়েছে প্রায় 1,500 কোটি টাকা। প্রায় 1.5 কিলোমিটার দীর্ঘ 4 লেনের সেতুটি ঘিরে দক্ষিণাঞ্চলের 6 জেলার মানুষ আশায় বুক বাঁধছে। দক্ষিণাঞ্চলের ব্যবসা বাণিজ্য এবং সুদূর প্রসারিত অনেক উন্নয়নের ধারাবাহিকতা আজকে থেকে শুরু হলো। এখানে শিল্প কারখানা বা অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড হবে, যেগুলো আসলে পরবর্তী জীবনের জন্য, পরবর্তী লাইফস্টাইলের জন্য অনেক সুবিধা হবে আমাদের জন্য। পর্যটনের কথা মাথায় রেখে সেতুটি নির্মাণ হয়েছে বলে জানান প্রকল্প পরিচালক। এলাকার জনসাধারণ যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেতুটি নির্মাণের ফলে বরিশাল থেকে কুয়াকাটা পর্যন্ত যে নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগ স্থাপিত হলো। দৃষ্টিনন্দনের সেতু নির্মাণ করা হয়েছে এক্সট্রা ডোজ কেবল স্টেট প্রযুক্তিতে। চট্টগ্রামের কর্ণফুলী নদীর উপর নির্মিত শাহ আমানত সেতুটিও এই পদ্ধতিতে নির্মিত। 2012 সালের 25 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পটুয়াখালীর একটি জনসভায় এই পায়রা সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার সময় নির্মিত হলো সেতু এবং উদ্বোধনও করলেন তিনি। এটি নির্মাণের ফলে এই অঞ্চলের মানুষ আনন্দিত, কারণ অর্থনৈতিক, সামাজিক এবং এলাকার পর্যটনে প্রচুর উন্নতি হবে এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা। পায়রা সেতু থেকে ফিরদাউস সোহাগ, সময় সংবাদ। দেশের স্বাভাবিক গণতান্ত্রিক ধারা ব্যাহত করতে চায় এমন একটি কুচক্রী মহল ইচ্ছাকৃতভাবে কিছু ঘটনা ঘটিয়ে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট করার পায়তারা করছে। একথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশবাসীকে এই চক্রান্তের বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, যতই উন্নয়ন হোক, দেশের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত এই গোষ্ঠী। সকালে ভিডিও কনফারেন্সে পটুয়াখালীর পায়রা সেতু উদ্বোধন এবং ঢাকা সিলেট তামাবির মহাসড়ক 6 লেনে উন্নীতকরণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। অবশেষে দুঃখ ঘুঁচল দক্ষিণাঞ্চলের কোটি মানুষের। পূরণ হল আজন্ম লালিত নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগ ব্যবস্থার। পটুয়াখালীর পায়রা নদীর ওপর নির্মিত 1470 মিটার দৈর্ঘ্যের এই সেতুটি চালুর মাধ্যমে স্থাপিত হল বরিশাল ও কুয়াকাটা তথা গোটা বাংলাদেশের সরাসরি সংযোগ। এই সেতুর নিরাপত্তায় ব্যবহৃত হয়েছে আধুনিক প্রযুক্তি। এটি পারাপারে টোল প্লাজার 6টি কাউন্টারের মধ্যে 2টি পরিচালিত হবে ইলেকট্রনিক পদ্ধতিতে। রোববার ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে এই সেতুটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বরিশাল পটুয়াখালীর একটা সংযোগ সৃষ্টি হবে এই পায়রা সেতু। এই অঞ্চলে এই সেতু হওয়ার পর মানুষের যে আর্থিক উন্নতিটা হবে, তার ফলে মানুষের মনে একটা শান্তি আসবে এবং মানুষ সুন্দরভাবে বাঁচতে পারবে, সেই সুযোগটা সৃষ্টি হবে। তিনি বলেন, একটি মহল দেশের অপপ্রচার করে ভাবমূর্তি নষ্ট করছে। কিছু কিছু ঘটনা মাঝে মাঝে ঘটানো হচ্ছে,
ইচ্ছাকৃতভাবে ঘটানো হচ্ছে সেটা আপনারা নিজেরাই টের পান। আমরা যতই উন্নতি করি, ভালো কাজ করি, একটা শ্রেণী আছে বাংলাদেশের বদনাম করতেই তারা ব্যস্ত। এই অনুষ্ঠান থেকেই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ঢাকা সিলেট এবং সিলেট তামাবিল সড়ক 6 লেনে উন্নীত করার প্রকল্পের। 266 কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কটি নির্মাণ শেষ হলে ঢাকার সাথে পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি আন্তদেশীয় যোগাযোগ নেটওয়ার্কে যুক্ত হবার সুযোগ তৈরি হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি এটাকে সবথেকে সুন্দর, একেবারে দৃষ্টিনন্দন আধুনিক একটা সড়ক তৈরি করে দেব। প্রবাসীরা এসে দেখবেন ওই রাস্তা দিয়ে যখন যাবে, সে ইংল্যান্ডে আছে না পৃথিবীর কোন দেশে আছে সেটা তাদের চিন্তা করতে হবে। উদ্বোধনী কার্যক্রম শেষে পটুয়াখালী ও সিলেট প্রান্তে সংযুক্ত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। মেট্রো রেল লাইন 5-এর হাত ধরেই দেশে প্রথমবারের মতো তুরাগের তলদেশে হচ্ছে রেল লাইন। হেমায়েতপুর থেকে শুরু হলেও লাইনটি পাতালে ঢুকবে গাবতলী থেকে। শেষ হয়েছে সম্ভাব্যতা যাচাই, চলছে সমীক্ষার কাজও। 2022 সালের ডিসেম্বরে শুরু হবে MRT লাইন 5-এর নির্মাণ কাজ। রাশেদ লিমনের রিপোর্ট। উড়াল পাতাল মিলিয়েই হচ্ছে MRT লাইন 5-এর কাজ। হেমায়েতপুরে শুরু, শেষটা হবে ভাটারায়। প্রথম 4টি স্টেশন হবে উড়াল, এরপরে 5 নম্বর স্টেশন থেকে শুরু হবে পাতালের অংশ। চতুর্থ স্টেশন এই আমিনবাজার থেকে পঞ্চম স্টেশন গাবতলীতে যেতে পাড়ি দিতে হবে এই তুরাগ নদ। আর তাই তো তুরাগের তলদেশেই হতে যাচ্ছে দেশের প্রথম পানির নিচের কোনো রেলপথ। রাজধানী জুড়ে MRT রুট নেটওয়ার্কের দ্বিতীয় পর্যায়ে কাজ এই প্রকল্প। লাইন 6 আর লাইন 1-এর পরে এটি হবে মেট্রো রেলের তৃতীয় রুটের কাজ। উড়াল অংশ থাকবে তুরাগের ওপারেই, পরে গাবতলী থেকে দারুস সালাম হয়ে মিরপুর 1, 10, 14 হয়ে কচুক্ষেত, এরপর বনানী 11 থেকে গুলশান 2 হয়ে নতুন বাজার। সবশেষ স্টেশন ভাটারায় গিয়ে আবারও উপরে উঠবে রেলপথ। ব্রিজটা পার হলে যেহেতু একদম গাবতলী, আমি কিন্তু এখান থেকে এসে যদি করি তাহলে স্টেশন অনেক সামনে চলে যাবে। ট্রেনটা নামার যে র্যাম্পের মতো থাকবে, এইটা নদীর নিচে দিয়ে আসবে, এসে গাবতলীতে উঠে যাবে। এর মধ্যে শেষ সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে, ইউটিলিটি ভেরিফিকেশন সার্ভে চলছে, ডিটেল ডিজাইনের প্রক্রিয়া। পরিকল্পনায় আছে 2022 সালের মধ্যেই নির্মাণ কাজে হাত দেয়া। এখানে কোনো ইউটিলিটি আছে কিনা সেটা আমরা দেখে নিতে হচ্ছে। আপনি যেগুলো দেখছেন যে ইউটিলিটি ভেরিফিকেশন সার্ভে, এটা চলছে। আমাদের ডিটেল ডিজাইনের কাজও আমাদের চলছে। সব ঠিক থাকলে 2028 সালেই শেষ হবে লাইন 5 উত্তরের কাজ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। রংপুরে সাম্প্রদায়িক হামলায় স্থানীয় ছাত্রলীগ নেতার নাম আসায় বিব্রত আওয়ামী লীগ। ক্ষমতাসীন দল বলছে, নীতি ও আদর্শ বিরোধী কেউ দলে ঢুকলে তাৎক্ষণিক বহিষ্কার সহ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর বিশিষ্টজনরা বলছেন, তৃণমূলে দলের আদর্শ বাস্তবায়নে ব্যর্থ রাজনৈতিক দলগুলো। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সাম্প্রদায়িক হামলায় চার্জশিটভুক্ত 3 জনকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন দেয়ায় সমালোচনার মুখে পড়তে হয়েছিল ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে। বিতর্কের মুখে বাতিল করা হয় তাদের মনোনয়ন। রংপুরের পীরগঞ্জে হিন্দুদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় ছাত্রলীগের এক নেতা গ্রেফতার হলে বিব্রতকর অবস্থায় পড়তে হয় দলকে, সঙ্গে সঙ্গেই বহিষ্কার করা হয় তাকে। দলের নেতারা বলছেন, সাম্প্রদায়িক মনোভাব রয়েছে এমন নেতাকর্মীদের বিষয়ে সতর্ক তারা, কিন্তু এসব সুযোগ সন্ধানীরা দলে আশ্রয় পায় কিভাবে? যদি কোনো অনুপ্রবেশকারী ঢুকে থাকে, যখনই ধরা পড়ে তখনই কিন্তু আমরা দল থেকে বের করে দিই। আওয়ামী লীগকে এবং আর সহযোগী সংগঠনগুলোকে অনেক বেশি মনিটর করা হচ্ছে, যাতে এই ধরনের অপশক্তি আওয়ামী লীগের ভিতরে আশ্রয় না পায়। বিশিষ্টজনরা বলছেন, তৃণমূল পর্যায়ে দলের নীতি আদর্শ বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে রাজনৈতিক দলগুলো। সে কারণে ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থে অপকর্মে জড়িয়ে যায় তারা। আদর্শগত যে ঐক্যটা তৈরি হওয়া দরকার, আমরা সেইখানে একটা ঘাটতি লক্ষ্য করছি। সাম্প্রদায়িক দাঙ্গার ক্ষেত্রে আমরা লক্ষ্য করব রাজনৈতিক দলগুলো সাংঘাতিক রকম ভাবে ব্যর্থ হচ্ছে। ব্যক্তি স্বার্থ এবং সামাজিক স্বার্থের মধ্যে একটা ভারসাম্য নির্মাণের ক্ষেত্রে শুধু ব্যবস্থা নিলেই হবে না, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের রাজনৈতিক আদর্শ এবং নৈতিক শিক্ষা দিতে রাজনৈতিক দলগুলোকে পরামর্শ দিয়েছেন বিশিষ্টজনরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সুনামগঞ্জ ও সিলেটে আলাদা অনুষ্ঠানে কথা বলেন তিনি। এদিকে রাজধানীতে এক মানববন্ধনে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নিতে ষড়যন্ত্র করছে সরকার। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্ব সরকারের, আর তা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে আওয়ামী লীগ। রোববার দুপুরে সুনামগঞ্জ শহরের ১৬ ঘর এলাকায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মরহুম অ্যাডভোকেট ফজলুল হক আসপিয়ার স্মরণসভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এটা দায়িত্ব হচ্ছে সরকারের। সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে সাম্প্রদায়িকতাকে বন্ধ করতে, হিন্দু সম্প্রদায় নিরাপত্তা দিতে, বৌদ্ধ সম্প্রদায় নিরাপত্তা দিতে, খ্রিস্টান সম্প্রদায় নিরাপত্তা, এমনকি বৃহত্তর জনগোষ্ঠী মুসলিম সরকারের তারা মুসলিম সম্প্রদায়ের তারা কোনো নিরাপত্তা দিতে পারে না। এর আগে সকালে সিলেটে নির্বাচন কমিশন এবং আওয়ামী লীগ সরকারের অধীনে বিএনপি নির্বাচনে অংশ নেবে না বলে আবারও হুঁশিয়ার করেন তিনি। এ সময় সরকারের পদত্যাগের দাবি করেন ফখরুল। ধর্ম, বিশ্বাস পালন, আপনার উপাসনালয়গুলো, এগুলোর কোনো নিশ্চয়তা নিরাপত্তা সরকার দিতে পারছে না। সাম্প্রতিক যে সাম্প্রদায়িক সমস্যাগুলো তৈরি করা হয়েছে, আপনারাই দেখছেন পত্রপত্রিকায় যে নেতৃত্ব দিচ্ছে কারা, নেতৃত্ব দিচ্ছে ছাত্রলীগের ছেলেরা, নেতৃত্ব দিচ্ছে আওয়ামী লীগের লোকেরা। নিরপেক্ষ সরকার, একটা আপনার দলীয় সরকার, তার অধীনে একদম নতুন নির্বাচন কমিশন, নিরপেক্ষ নির্বাচন কমিশন পরিচালনায় নির্বাচনে আমরা অবশ্যই অংশগ্রহণ করব। এদিকে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে নিরপেক্ষ নির্বাচনের দাবি জনগণের সামনে আসায় সাম্প্রদায়িক সহিংসতা তৈরি করে দৃষ্টি ভিন্ন খাতে নিতে সরকার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আজকের সরকার নানা ফোন দিয়েছে আসছে। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে চট্টগ্রামে ১ কিলোমিটার এলাকা জুড়ে মানববন্ধন ও সংহতি সমাবেশ করেছেন মাদ্রাসা শিক্ষক ও শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয় ছিল অংশগ্রহণকারীদের কণ্ঠে। নুরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন শফিকুল আলম। সম্প্রীতির বাংলাদেশের অনন্য দৃষ্টান্ত এই মানববন্ধন, যেখানে একই কাতারে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বীরা আছেন, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও আলেম ওলামারা। রোববার সকালে চট্টগ্রাম নগরীর গণিবেকারী এলাকায় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মানববন্ধন করেন দারুল উলুম কামিল মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা। এ সময় তারা বলেন, পূজা মণ্ডপে হামলাকারীরা মুসলমান হতে পারে না। তাদেরকে আমরা বলতে পারবো না তারা কোনো পরিপূর্ণ মুসলিম, তাদেরকে বলতে পারবো না তারা কোনো একজন যোগ্য হিন্দু। হিন্দু মুসলিম দাঙ্গা বাজিয়ে এই দেশটাকে অস্থিতিশীল করতে যাচ্ছে। পরে সম্প্রীতির মানববন্ধনে যুক্ত হয় অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী। মানববন্ধন একসময় ১ কিলোমিটার পর্যন্ত দীর্ঘ হয়। অন্য ধর্মের উপর সংঘাত ও সন্ত্রাসী কর্মকাণ্ড মেনে না নেয়ার অঙ্গীকার ছিল আগামী প্রজন্মের কণ্ঠে। দেশের মধ্যে বর্তমানে যে অশান্তি পরিবেশ সৃষ্টি হয়েছে, ওটা আমরা শান্তিপূর্ণ চাচ্ছি আর কি। বর্তমানে যে সাম্প্রদায়িক হামলাগুলো চলছে, এটা আমরা কোনোভাবেই কাম্য নই। সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে একটি পক্ষ। তাদের সতর্ক করে সব ধর্মের মানুষকে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলতে এই মানববন্ধন থেকে আহ্বান জানানো হয়। সাম্প্রদায়িক সন্ত্রাস যেটা আজকে আমাদের সারা দেশকে রক্তাক্ত করছে, মানুষের হৃদয় ভেঙেছে, এটা সম্পূর্ণরূপে কোরআন এবং সুন্নাহর বিরোধী। সব জায়গায় আলেম ওলামারা দায়িত্ব নিয়ে এই সন্ত্রাসের বিরুদ্ধে, অনৈতিকতার বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে তারা কথা বলবেন। গত 14 অক্টোবর নগরীর প্রধান পূজা মণ্ডপ জ্যামসেন হলে হামলা চালায় দুর্বৃত্তরা। এর সাথে জড়িত থাকার অভিযোগে 10 জনকে আটকও করেছে পুলিশ। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। রংপুরের পীরগঞ্জের মাঝিপল্লীতে সহিংসতার ঘটনায় গ্রেফতার কারমাইকেল কলেজের ছাত্র সৈকত মণ্ডল ও মুয়াজ্জিন রবিউল ইসলাম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এরপরই তাদের রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। একই দিন 3 দিনের রিমান্ড ফেরত 37 জনকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। রোববার বিকেল 4টার দিকে সৈকত মণ্ডলকে র্যাবের মামলায় এবং রবিউল ইসলামকে পুলিশের পক্ষ থেকে করা সহিংসতার মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। দুজনই 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে সন্ধ্যা 6:30টার দিকে তাদের কারাগারে পাঠান আদালত। আসামি সৈকত আর হলো রবিউল ইসলামের দুইজনের 164 হয়েছে। 164 পরে
জেল হাজতে প্রেরণ করছি। এদিন দুপুর 2টার দিকে পুলিশের দায়ের করা নাশকতার মামলায় গ্রেফতারকৃত 64 জনের মধ্যে 3 দিনের রিমান্ড ফেরত 37 জনকে আদালতে তোলা হলে তাদেরও জেল হাজতে পাঠান একই আদালত। সত্যিকার দোষী যারা হবে তাদের শাস্তি তো হবে, এটা তো সবাই চাবে, বাংলাদেশের জনগণ হিসাবে। জঘন্য অপরাধ করছে পীরগঞ্জে আপনার যে জেলেপল্লীতে হামলা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নেওয়া উচিত। ফেসবুকের মাধ্যমে সহিংসতা ছড়ানোর অভিযোগে শুক্রবার গাজীপুরের টঙ্গী থেকে সহযোগী রবিউল ইসলাম সহ কারমাইকেল কলেজের ছাত্র সৈকত মণ্ডলকে গ্রেফতার করে র্যাব। শনিবার র্যাবের পক্ষ থেকে সৈকতের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়েরের পর দুজনকেই পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। দ্রুতই সংখ্যালঘু সুরক্ষা আইন করা হবে জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনায় না এনে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। সকালে সহকারী জজদের জন্য আয়োজিত এক কর্মশালায় কথা বলেন আইনমন্ত্রী। ছাত্রলীগ বা অন্য লীগ বা অন্য দল এইসব না, যারা অপরাধ করবে তাদের বিচার হবে, যে সে যেই দলেরই হোক, যেই গোষ্ঠীরই হোক, যেই জাতিরই হোক, কিন্তু অপরাধী তার বিচার হবে। সুরক্ষা আইনের ব্যাপারে একটা দাবি আমি অলরেডি বলেছি গতকালকে যে সেইটা নিয়ে আমি ত্বরিত ব্যবস্থা নিচ্ছি। জনপদের সময় আরও থাকছে। নিখোঁজের 2 দিন পর সিরাজগঞ্জের দুর্গম চর থেকে 3.5 বছরের শিশু উদ্ধার। হত্যার হুমকি দিয়ে মুক্তিপণ আদায়ের চেষ্টা, অপহরণকারী আটক। সম্প্রতি দেশে বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, কুমিল্লা ও রংপুরের ঘটনার বিচার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী কথা বলেন। এখন দেখা যাচ্ছে ফেসবুকে পরিচয় গোপন করে ফেক আইডি দিয়ে আপনার পোস্ট দেওয়া হয় এবং তাকে আর খুঁজে পাওয়া যায় না। তো এটির একটু তো প্রতিকার দরকার আছে। কোনো কিছু নিয়ন্ত্রণ করা অবশ্যই আমাদের উদ্দেশ্য নয়, কিন্তু এটির যে খারাপ দিকগুলো এটি যাতে দূরীভূত হয় সেজন্য তো ফেসবুক কর্তৃপক্ষের অবশ্যই দায় আছে। বিচার বিভাগে তদন্ত করলে যে প্রতিকার হবে তা না, মূল বিষয় হচ্ছে এটা প্রতিকার হতে হবে, বিচার হতে হবে। সরকার এটির প্রতিকার করতে বদ্ধপরিকর, বিচার করতে বদ্ধপরিকর। কুমিল্লায় কোরআন অবমাননার ঘটনায় গ্রেফতার ইকবাল হোসেনকে নিয়ে একটি রাজনৈতিক গোষ্ঠী অহেতুক বিতর্ক সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। জাতিসংঘ দিবস উপলক্ষে রাজধানীতে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। একই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কেবল রাজনৈতিকভাবে নয়, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান থেকেও অসাম্প্রদায়িক নেতৃত্ব গড়ে ওঠা প্রয়োজন। এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের খেলা শুরু হয়েছে 75-এর পরবর্তী থেকে। কুমিল্লার ঘটনা একজনকে গ্রেফতার করেছে, ভিডিও ফুটেজ দেখে তারে ধরেছে, সে কিন্তু কোনো জবানবন্দি কিন্তু কোনো কিছু দেয় নাই। তারপরেও কেউ কোনো দল বা কোনো গোষ্ঠী অহেতুক আজকে এটা নিয়ে কথাবার্তা বলছে, অহেতুক যে ঠাকুরঘরে কেড়ে আমি কলা খাইলে সেই অবস্থা। কাজেই এই যে অপশক্তি, এই গোষ্ঠীর বিরুদ্ধে আমরা সবাই সচেতন থাকি। প্রত্যেক মানুষ আপনার ভাই বোন, এই মননশীলতা যদি আমরা করতে পারি তাহলে কোথাও সাম্প্রদায়িক দাঙ্গামা হবে না। সেই ধরনের শিক্ষক দরকার, সেই ধরনের অভিভাবক প্রয়োজন, স্কুলে মাদ্রাসায় সেই সব নেতৃত্ব, কমিউনিটি লিডার শুড কাম ফরওয়ার্ড। জনপদের সময় আরও থাকছে। নিষেধাজ্ঞা শেষে কাল মধ্যরাত থেকে আবারও শুরু হচ্ছে ইলিশ শিকার। নদীতে নামার জন্য প্রস্তুত জেলেরা, লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদনের আশা। নিখোঁজের 2 দিন পর সিরাজগঞ্জের দুর্গম চরাঞ্চল থেকে 3.5 বছরের শিশু আফিয়াকে উদ্ধার করা হয়েছে। মুক্তিপণ না দিলে শিশুটিকে হত্যার হুমকিও দেওয়া হয়। এ ঘটনায় অপহরণকারী রানাকে আটক করা হয়েছে। এদিকে আশুলিয়া ও গাজীপুরে অভিযান চালিয়ে অটোরিকশা ছিনতাইকারী চক্রের 7 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। সম্প্রতি এ চক্রের হাতে নিহত হন একজন অটোরিকশা চালক। 3.5 বছরের আফিয়াকে কোলে পেয়ে মা সোনিয়া যেন নতুন জীবন পেয়েছেন। রোববার ভোরে আফিয়াকে তার বাবা মার কাছে তুলে দেয় র্যাপচার। এর আগে বৃহস্পতিবার 15 দিনের মতো হাফিয়াকে পাশের বাসার এক বৃদ্ধার কাছে রেখে কারখানায় যান বাবা মা। কারখানা থেকে ফিরে হাফিয়ার খোঁজ মিলছিল না কোথাও। পরে জানা যায় ওই বৃদ্ধার ভাড়াটিয়া রানা হাফিয়াকে অপহরণ করেছে। ও আমাকে ঠেট দিছে, অনেক কিছু বলছে,
যদি টাকা 4 লাখ না দিস, আমি জানি তোর কাছে 4 লাখ টাকা নাই, তুই নানির কাছে রাখোস, নানির কাছে 4 লাখ টাকা আছে, তুই নানির কাছ থেকে টাকা নিয়ে দে। অভিযোগ পেয়ে মাঠে নামে র্যাব। কয়েকটি জেলায় অভিযান চালিয়ে রোববার ভোরে সিরাজগঞ্জ থেকে আটক করা হয় অপহরণকারীকে। সে নিজেই এই পরিকল্পনা করছে এবং এককভাবে নিজেই এই শিশুটিকে নিয়ে গিয়েছিল, যার ফলে আমরা মূল আসামিকেই গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। অধিকাংশ সময় তার ফোন বন্ধ থাকে, শুধুমাত্র যখন সে এই টাকাটা দাবি করছে তখন তার ফোন ব্যবহার করেই সে দাবি করছে যে এই টাকা দিতে হবে তাকে, এবং এই কথা বলার পরপরই আবার ফোন বন্ধ করে। কারণ বাজারের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, রানা অপহরণের উদ্দেশ্যে ওই পরিবারের সঙ্গে সখ্যতা গড়ে তোলে এবং ভুয়া নাম ঠিকানা দিয়ে হাসুলিয়া এলাকায় রুম ভাড়া নেয়। এদিকে পূর্বাচলে গত 15 সেপ্টেম্বর এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করে পুলিশ। পরে কোনো সন্ধানে জানা যায় নিহত সাইফুল অটোরিকশা গভীর রাতে পূর্বাচলে ভাড়া করে ছিনতাইকারীরা। এরই এক পর্যায়ে পেছন থেকে হুপুড়ঝুপুড়ি ছুরি চালিয়ে সাইফুলকে ফেলে দিয়ে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় তারা। এই ঘটনায় জড়িত 7 জনকে আটক করেছে র্যাব। ইজিবাইকের রেজিস্ট্রেশন নাম্বার না থাকাতে ছিনতাই হওয়ার পরপরই ওই যে আমি বললাম যে পুরনো ব্যাটারিগুলো তারা বিক্রি করে দেয়। গাজীপুর, পুবাইল, পূর্বাচলে এরিয়াতে আরও 8 থেকে 10টি ছিনতাই চক্র সক্রিয় রয়েছে। আমাদের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত আছে। আটককৃতরা গাজীপুর ও পূর্বাচলে এর আগেও একাধিক ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল। হাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে বিআরটিএ কার্যালয়ে দালালদের দৌরাত্ম্য নিয়ে সংবাদ প্রচারের পরই নড়ে চড়ে বসেছে কর্তৃপক্ষ। দিনভর অভিযানে গ্রেফতার করা হয়েছে 8 জনকে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, আনসার ও বিআরটিএ কর্মকর্তাদের সংশ্লিষ্টতাও খতিয়ে দেখা হচ্ছে। দিন যত যাচ্ছে বিআরটিএতে বেড়েই চলেছে দালালদের দৌরাত্ম্য। এ নিয়ে শনিবার সময় সংবাদে প্রতিবেদন প্রচারিত হলে রোববার দিনভর অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। অভিযানে 8 দালালকে গ্রেপ্তার করা হয়। তাদের অনেকের মোবাইলে পাওয়া যায় লার্নার কার্ড, বিআরটিএর কর্মকর্তাদের নম্বর সহ বিভিন্ন তথ্য। অনেকে স্বীকার করেন নিজেদের অপকর্মের কথা। যারা মোটা অঙ্কের মনোরঞ্জনের কাজ করে এরা তো ঠিকই টাকা পয়সা দিয়ে চলে জায়গায় করে। আমরা তো ছোটোখাটো হয়তো এখানে আসছি এই করার জন্য লাইনে দাঁড়াই। এডিমেডি সই সব কিছু আছে, আমরা তো বারবিটার, আমাদের কার্ড আছে। তো লেখলে মনে করেন 50 টাকা 20 টাকা এরকম দেয় আর কি। এখন তো আর ওই সিস্টেম নাই, আর এখন আমি লেখিও না। ওই আগে ওই জায়গায় দোকান ছিল, এখন আর দোকান নেই। দালালদের সঙ্গে নিরাপত্তায় নিয়োজিত আনসার ও বিআরটিএ কর্মকর্তাদের যোগসাজশের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। একজন সরকারি কর্মকর্তার নাম্বার একজন সাধারণ মানুষ রাখতে পারে তার মোবাইলে, তার যে কোনো কাজে। তো শুধুমাত্র এই নাম্বার আছে এই কারণে কাউকে আমরা সরাসরিভাবে লাইবেল করতে পারি না। আনসারের পিসি এবং আনসারের যে কমান্ডেন্ট আছেন এখানে যে নিয়োগ দেন তাদেরকে আমরা বলে দিয়েছি যে এই বিষয়ে 0 টলারেন্স। আমরা যদি কোনো দালালের সাথে কোনো আনসারের সম্পৃক্ততা পাই তো সেই আনসারের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। বিআরটিএতে সাধারণ মানুষের সেবা যাতে নিশ্চিত হয় সেজন্য ভবিষ্যতে গ্রাহক সেজেও অভিযান চালানো হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফারহানা ইয়াসমিনের বিরুদ্ধে ছাত্রদের চুল কাটার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। এই অবস্থায় ওই শিক্ষকের স্থায়ী বহিষ্কারের দাবিতে আবারও উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। আমরণ অনশনের এক পর্যায়ে এক শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা পাবনা মহাসড়ক প্রায় 1 ঘন্টা অবরোধ করে রাখে। পরে পুলিশ ও প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ তুলে নিয়ে অবস্থান কর্মসূচি শুরু করে। গত 26 সেপ্টেম্বর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের 16 শিক্ষার্থীর চুল কাটার অভিযোগ উঠে বিভাগের চেয়ারম্যান ফারহানা ইয়াসমিনের বিরুদ্ধে। গঠন করা হয় তদন্ত কমিটি। ছাত্রদের আন্দোলনের মুখে সাময়িক বরখাস্ত করা হয় তাকে। পরে কাঁচি হাতে ফারহানার একটি ভিডিও প্রকাশ হয়। গঠিত তদন্ত কমিটি 3 সপ্তাহ সময় নিয়ে 34 জন শিক্ষার্থীর বক্তব্য নিয়েছে, যার মধ্যে ভুক্তভোগী 14 জন শিক্ষার্থী ছিলেন। এছাড়া শিক্ষক কর্মচারীদেরও সাক্ষ্য নিয়েছে তদন্ত কমিটি। এতে উঠে এসেছে ফারহানার চুল কাটার ঘটনার সত্যতা। দ্রুত অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং ভুক্তভোগী শিক্ষার্থীদের মনোবল বাড়াতে পদক্ষেপ নেওয়ারও সুপারিশ করেছে তদন্ত কমিটি। এদিকে কোনো সিদ্ধান্ত ছাড়াই সিন্ডিকেট বৈঠক মুলতবি করায় আবারও উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস। দ্বিতীয় দফার আন্দোলনে শনিবার সকাল থেকেই একাডেমিক ভবনের সামনে আমরণ অনশন শুরু করেন শিক্ষার্থীরা। রোববার সকাল থেকে অনশনের পাশাপাশি ফারহানা ইয়াসমিনের স্থায়ী বহিষ্কারের দাবিতে স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীদের একজন বোতল থেকে বিষাক্ত কিছু পান করে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। এতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মহাসড়কে নেমে আসেন। দীর্ঘ সময় ধরে আন্দোলন করতে আমরাও ইচ্ছুক না, কিন্তু আমাদের প্রশাসনই চাচ্ছে যে আমরা এত লম্বা সময় আন্দোলনে বসে থাকি। প্রশাসন কর্মকর্তাদের এবং ভিসি মহোদয়ের যে কালো
সেটা আমাদের সামনে একদম সন্দেহানের একটা জায়গা তৈরি করছে। এদিকে তদন্ত কমিটির প্রধান জানান, সিন্ডিকেট সভায় আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমস্যার সমাধান হবে। তবে তাদের কথায় শিক্ষার্থীরা আশ্বস্ত না হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। আমরা আসলে চেয়েছিলাম যে সব দিক থেকে আমরা একটা রিপোর্ট দিই, যাতে একটা সুস্থ স্বাভাবিক একটা পরিস্থিতি ফিরে আসে দুপক্ষ থেকে, কিন্তু তিনি আমাদের সহযোগিতা করেননি। ভবিষ্যতে এমন কর্মকাণ্ড যেন না হয় সেজন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তৎপর থাকার নির্দেশনা দেয়া হয় তদন্ত প্রতিবেদনে। সময় সংবাদ, সিরাজগঞ্জ। সমুদ্র অর্থনীতির বেশ কিছু খাত থেকে রফতানি আয় শিগগিরই 1000 কোটি টাকা ছাড়াবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। দুপুরে বিসিসিআই সভাকক্ষে সমুদ্র অর্থনীতির নানা সম্ভাবনা ও সংকট নিয়ে আয়োজিত এক কর্মশালায় এ মন্তব্য করেন তিনি। আগামী 3 থেকে 4 বছরের মধ্যেই আপনি দেখবেন দ্যাট 3-4টা খাতে আমরা কিন্তু $2 থেকে $3 বিলিয়ন আপনার এক্সপোর্ট নতুন নতুন খাত হবে। আমাদের ব্লু ইকোনমিরও কয়েকটি খাতে কিন্তু আমরা খুব শিগগিরই $1 বিলিয়ন কিন্তু এক্সপোর্ট ইনশাল্লাহ আমরা ক্রস করতে পারবো। আবারও শুরু হচ্ছে ইলিশ ধরা। নিষেধাজ্ঞার 22 দিন শেষে কাল মধ্যরাত থেকে নদীতে নামার জন্য প্রস্তুত জেলেরা। এবারের অভিযান সফল হওয়ায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ইলিশ উৎপাদনের আশা মৎস্য বিভাগের। নাসির উদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট। ইলিশের উৎপাদন বাড়াতে অন্যান্য স্থানের মতো ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতেও গত 4 অক্টোবর থেকে সব ধরনের মাছ ধরা বন্ধ ছিল। এ সময় সম্পূর্ণ কর্মহীন ছিল জেলার প্রায় 2 লাখ মৎস্যজীবী। 25 অক্টোবর মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা উঠে যাবে, তাই সরব হয়ে উঠেছে জেলেপল্লী। জেলার অর্ধশত ঘাটে কয়েক হাজার নৌকা ট্রলার সকল প্রস্তুতি শেষ করে নদীতে নামার অপেক্ষায়। পুরনো জাল মেরামত আর নতুন জাল প্রস্তুতের পাশাপাশি নৌকা ট্রলার সরিয়ে নিচ্ছেন কেউ কেউ। জেলেদের মতো আড়ত মালিকরাও মোকামে ইলিশ সরবরাহের প্রস্তুতি নিয়েছেন। নতুন জাল ফাল করছি দাঁড় করিয়া তবে নিষেধাজ্ঞাকালীন সময়ে নানা সংকটে থাকা জেলেদের জন্য বিকল্প কর্মসংস্থানের দাবি মৎস্যজীবী সমিতির এ নেতার। এই বছর বর্ষা কোনো মাছ পায় না, মাছ কিছু দেখা দেওয়ার সাথে সাথে সরকার অভিযান দিছে, জেলেরা কিন্তু পুরা মাছের সময় তরে উঠে গেছে। এবারের অভিযান সফল হয়েছে দাবি করে ইলিশ উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা মৎস্য বিভাগের। ধার দেনা আছে বা 22 দিন ধরে তারা মাছ ধরা থেকে বিরত থেকে যে আর্থিক ক্ষতির মধ্যে আছে, এটা পুষিয়ে তারা লাভবান হবে। নিষেধাজ্ঞাকালীন সময়ে জেলার নিবন্ধিত 1,32,000 জেলেকে 20 কেজি করে খাদ্য সহায়তা দিয়েছে সরকার। সময় সংবাদ, ভোলা। বরেণ্য অভিনেতা মাহমুদ সাজ্জাদ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুপুরে 3:30টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গুনিয়ে অভিনেতার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। ছিলেন ক্লান্তিহীন এক পথিক, অসাধারণ ব্যক্তিত্ব ও অকৃত্রিম হাসিতে মাহমুদ সাজ্জাদ জয় করেছিলেন সবার মন। পরিবারের অন্য ভাই বোনের সাথে বেড়ে উঠেছেন সাংস্কৃতিক আবহে। ছাত্র অবস্থাতেই মঞ্চের সাথে সখ্যতা, এরপর টেলিভিশন, নাটক ও চলচ্চিত্রে তিনি প্রতিভার স্বাক্ষর রেখেছেন। কোভিড পরবর্তী বিভিন্ন জটিলতায় আইসিইউতে ছিলেন 1 সেপ্টেম্বর থেকে। ছিলেন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে। তবে সবকিছু ছাপিয়ে 54 দিনের লড়াই শেষে চলে গেলেন তিনি জীবন মরণের সীমানা ছাড়িয়ে। তিনি আমাদের সহকর্মী ছিলেন মঞ্চে, আমরা একসাথে অভিনয় করেছি। তিনি ছিলেন খুব বন্ধুবৎসল এবং ছোট বড় সবার সাথে তিনি খুব আন্তরিকভাবে মিশতে পারতেন, সবাইকে ভালোবাসতে পারতেন। বড় চাচা আসলে আমাদের পরিবারের পাওয়ার হাউস। বাবার পর আমি যদি কাউকে মানি বা কাউকে ওইভাবে করে করি, নিয়ে হচ্ছেন আমার বড় চাচা। গুণী অভিনেতার মরদেহ রোববার রাতে হিমঘরে রাখা হবে। সোমবার সব আনুষ্ঠানিকতা শেষ করে নিজ শহর ময়মনসিংহে নিয়ে যাওয়া হতে পারে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। মাহমুদ সাজ্জাদ প্রথম অভিনয় করেন জহির রায়হান পরিচালিত সংসার সিনেমায়। এরপর খান আতাউর রহমান পরিচালিত ঝড়ের পাখি, আপন পর, আজিজ আজহারের চোখের জলে সহ আরও কিছু সিনেমায় অভিনয় করেন তিনি। বিটিভির সারা জাগানো নাটক সকাল সন্ধ্যা তার অভিনীত প্রথম ধারাবাহিক নাটক। 73 বছর বয়সী মাহমুদ সাজ্জাদ নাট্যচক্র, নাট্য দলের সঙ্গে জড়িত আছেন বিশ্ববিদ্যালয় জীবন থেকে। এই দলের হয়ে অভিনয় করেছেন লেট দেয়ার বি লাইট, স্পার্টাকাস, জনক সহ অনেক নাটকে। ফাতেমা আইনি, সময় সংবাদ, ঢাকা। জানিয়ে দিচ্ছি জনপদের সময়ের শিরোনামগুলো।
ফেরির ঝক্কি ছাড়াই যাওয়া যাবে কুয়াকাটা, খুলে দেয়া হলো পায়রা সেতু। উন্নয়ন ব্যাহত করতে দেশ বিরোধী অপপ্রচারে লিপ্ত একটি গোষ্ঠী, বললেন প্রধানমন্ত্রী। ধর্মীয় উস্কানির ঘটনায় ছাত্রলীগের নাম আসায় বিব্রত আওয়ামী লীগ। আদর্শচ্যুত হলে ব্যবস্থা, তৃণমূলের ব্যর্থতার দায় নিতে হবে দলকেই, বলছেন বিশিষ্টজনরা। এই ছিল জনপদের সময়, সঙ্গে থাকুন সময়।